প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের চ্যানেলের আজকে প্রথম বাংলা মাধ্যমের ভিডিও, যেটি হলো স্নাতকোত্তরের রিজনাল প্ল্যানিংয়ের, তোমাদের 4th সেমিস্টারে রিজনাল প্ল্যানিংয়ের প্রথম চ্যাপ্টার, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের চ্যানেলে আমরা শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বা আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য নয়, আমরা এখানে ভূগোলের যে কোনো পার্টের যে কোনো অংশের বিভিন্ন রকমের অধ্যায় এবং প্রশ্নোত্তর আলোচনা করি। তো তোমরা যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না। এবং যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আজ আমরা রিজনাল প্ল্যানিংয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি আমাদের জিওগ্রাফি অনার্স বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা বাংলায় পড়ে থাকে, তাই জন্যে আমি মূলত বাংলাতে যেই সমস্ত বিষয়গুলোকে আলোচনা করার চেষ্টা করব এবং পাশে কিছু কিছু ইংরাজি শব্দ ব্যবহার করব যেগুলো খুবই প্রয়োজনীয়, কারণ বাংলায় অনার্স পড়লেও কিছু কিছু ইংরেজি শব্দ সম্পর্কে কিন্তু আমাদের ওয়াকিবহাল হতে হয়, না হলে কিন্তু পরবর্তীকালে হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুবই সমস্যায় পড়তে হয়। তো সেই কারণে কিছু কিছু সোজা কিছু ইংরেজি শব্দ আমি পাশে ব্যবহার করেছি। তোমরাও যখনই পড়বে অবশ্যই ইংরেজি শব্দগুলোকে ব্যবহার করবে, না হলে কিন্তু ইংরেজি থেকে একদমই আমাদের ডিট্যাচড হয়ে যেতে হবে। তো সেই জন্য পুরোটাই বাংলায় লেখা, কিছু কিছু শব্দ ইংরেজিতে ব্যবহার করা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা, আমরা আজকে এই ভিডিওটাকে আমরা অনেক ছোট ছোট অংশে ভাগ করে আমরা আলোচনা করব। তা আমরা আজকে শুধুমাত্র প্রথম যে অধ্যায়, তার রিজিয়ন বা অঞ্চল কাকে বলে এবং তার কিছু সীমানা নির্ধারণের যে কিছু একক রয়েছে সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো চলো প্রথমে দেখা যাক অঞ্চল বা রিজিয়ন বলতে কি বোঝায়। অঞ্চল হলো একটি ভৌগোলিক একক বা একটি বৈশ্বিক একক যা বেশ কিছু গ্রাম, শহর, দেশ নিয়ে গঠিত হতে পারে। আবিধানিক অর্থে অঞ্চল বলতে কোনো একটি স্থান বা কোনো একটি দেশের একটি বিশেষ জায়গাকে বোঝায়। প্রত্যেকটি অঞ্চলের একটি নির্দিষ্ট সীমানা থাকে যা ওই অঞ্চলটিকে অন্য অঞ্চল থেকে আলাদা করে। তাহলে অঞ্চল বলতে কি বোঝায়? একটা রিজিয়ন বা একটা অঞ্চল, সেটা কিন্তু একটা ভৌগোলিক একক, ঠিক আছে? তার একটা ভৌগোলিক অবস্থান আছে, কিংবা সেটাকে আমরা একটা বৈশ্বিক বা স্প্যাশাল ইউনিটও বলতে পারি। সেটা অঞ্চল বলতে শুধুমাত্র পার্বত্য অঞ্চল হবে বা সমভূমি অঞ্চল হবে তা না, বা শুধু গ্রাম বা শুধু শহর হবে তা না। প্রত্যেকটা স্থান, সেটা কোনো দেশ হতে পারে, কোনো মহাদেশ হতে পারে, যার একটা ভৌগোলিক সীমানা আছে বা যার একটা ভৌগোলিক একক আছে অথবা যার একটা বৈশ্বিক একক আছে, তাকেই আমরা কিন্তু অঞ্চল বলে থাকি। আবিধানিক বা ডিকশনারি মিনিংয়ে আমরা দেখতে পাই অঞ্চল মানে কোনো একটা দেশের কোনো একটা বিশেষ জায়গা। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে এখানে, এই যে অঞ্চলের কিন্তু সব সময়ের জন্য একটা নির্দিষ্ট সীমানা থাকে যা ওই অঞ্চলকে অন্য অঞ্চল থেকে আলাদা করে থাকে। যেমন ধরো পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল। পার্বত্য অঞ্চল কোনো জায়গায় হঠাৎ করে শেষ হয়ে গিয়ে দুম করে সমভূমি অঞ্চল বা দুম করে মালভূমি অঞ্চল শুরু হয়ে যায় না। একটা পার্বত্য অঞ্চল শেষ হবে, তার মাঝে একটা ট্রানজিশনাল বা একটা অন্তর্বর্তী জায়গা থাকে, তারপরে কিন্তু একটা আমরা দেখি যে ধরো প্লেটো অঞ্চল বা মালভূমি অঞ্চল শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে কিন্তু একটা সীমানা থাকে যা পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল অথবা পার্বত্য অঞ্চল এবং সমভূমি অঞ্চলকে আলাদা করে থাকে। এটাই হচ্ছে একটা অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য, যা প্রত্যেকটা অঞ্চল অন্য অঞ্চলের থেকে আলাদা। অঞ্চলের এই ধারণা দিতে গিয়ে বিভিন্ন রকম ধারণা দিয়েছেন। যেমন আমরা বলতে পারি ভিদাল দ্য লাপ্লাসে, যার নাম আমরা অল্প বিস্তর সবাই শুনেছি, তোমরা নিশ্চয়ই শুনেছো। ভিদাল দ্য লাপ্লাসে কি একজন, তিনি ফ্রান্সে প্রথম পেজ রিজিয়ন বা পেজ অঞ্চল সম্পর্কে কথা বলেছিলেন। পেজ অঞ্চল বা পেজ রিজিয়ন সম্পর্কে কথা বলেছিলেন। পেজ অঞ্চল বলতে উনি কী বলতে চেয়েছেন? পেজ অঞ্চল মানে ওনার দৃষ্টিভঙ্গিতে একটা সমবৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলকে তো অনেকগুলো ইউনিটে ভাগ করা যায় বা অনেকগুলো শ্রেণীবিভাগে ভাগ করা যায়। তো তাদের মধ্যে হোমোজিনিয়াস বা সমবৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল বলতে, অর্থাৎ যেমন ধরো শুধু মালভূমি অঞ্চল, একই রকম ভূপ্রকৃতি রয়েছে।
বা ধরো ক্রান্তীয় অঞ্চল, একই রকম জলবায়ু বৈশিষ্ট্য সম্পন্ন, তো এগুলোকে আমরা হোমোজিনিয়াস অঞ্চল বলি। তো এরকম পেজ রিজিয়নও হচ্ছে একটা এরকম হোমোজিনিয়াস রিজিয়ন, যেটা এই পেজ কথাটার ব্যাখ্যার মাধ্যমে ভিদাল দা লাব্লাসে কিন্তু অঞ্চলের ডেফিনেশন দিয়েছেন বা অঞ্চলকে সংজ্ঞায়িত করেছেন। ঠিক আছে, এবং বিভিন্ন অর্থনীতিবিদ বা বিভিন্ন বলতে পারো ভৌগোলিকরাই মূলত কেউ জলবায়ু, কেউ স্বাভাবিক উদ্ভিদ, কেউ বা মাটি, এগুলোর পরিপ্রেক্ষিতে অঞ্চলকে তাদের বিভিন্ন ধারণায় বিভক্ত করেছেন, যাদের মধ্যে আমি আরও নাম নিতে পারি। যেমন ধরো হুইটলিসের কথা বলতে পারি, অথবা বলা যায় হার্টসনের কথা, হাওয়ার্ডসনের কথা, এদের সবার নাম নেওয়া যেতে পারে, হেটনারের কথা। এরা প্রত্যেকে কিন্তু অঞ্চলকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারা ব্যাখ্যা করেছে। তো সেই প্রসঙ্গে আমরা পরে আলোচনা করব, বা যখন তোমরা রিজিয়ন কাকে বলে শুধু এইটুকু সংজ্ঞা দিলে তো চলবে না। যদি রিজিয়নের কনসেপ্ট সম্পর্কে জানতে চায় বা রিজিয়ন কি জানতে চায় 4 নম্বরের 4 মার্কসের কোশ্চেনে, সেক্ষেত্রে কিন্তু এইটুকুনি কথা বললে হবে না, তোমাকে সেক্ষেত্রে রিজিয়নের সংজ্ঞা দিতে হবে, এবং বিভিন্ন যে ভৌগোলিকেরা বা বিভিন্ন যে বিখ্যাত মানুষেরা বিভিন্ন সংজ্ঞা দিয়ে গেছেন তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেগুলোকেও আলোচনা করতে হবে, তবেই কিন্তু উত্তরটা কম্প্যাক্ট হবে। আচ্ছা, প্রত্যেক ছাত্রছাত্রীরা আমি তোমাদেরকে অনুরোধ করব যে খাতা আর পেন নিয়ে থাকো। পড়ানোর সময় কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো আমরা বলি বা আমি ব্যাখ্যা করব, সেগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করতে থাকো। তো দেখো, অঞ্চলের দৃষ্টিভঙ্গি বা অঞ্চলের ধারণার দৃষ্টিভঙ্গি, অঞ্চল কিন্তু সবসময় পরিবর্তনশীল, এটা একটা ডাইনামিক ব্যাপার। তো পরিবর্তনশীল কেন বলবো? কারণ ধরো আজ থেকে 10 বছর আগে আমি যে অঞ্চলটাকে ধরো পাহাড়ি অঞ্চল দেখছি, 10 বছর পরে গিয়ে দেখতে পাবো যে অঞ্চলটার গাছপালা সব কেটে ওখানে হয়তো একটা চাষের ভূমি হয়ে গেছে, বা হতে পারে যে সেখানে বড় বড় বাসস্থান গড়ে উঠেছে। তাহলে অঞ্চলের মানে যে চেহারা তার সতত পরিবর্তনশীল হয়। তো সেই কারণে অঞ্চলের যে দৃষ্টিভঙ্গি বা অঞ্চল সবসময় পরিবর্তনশীল। অঞ্চলের দৃষ্টিভঙ্গিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা সাবজেক্টিভ বা বিষয়বস্তুগত, একটা হচ্ছে ফাংশনাল বা অবজেক্টিভ যেটা বলতে পারি, বা ক্রিয়ামূলক বলতে পারি। তো বিষয়বস্তুগতটাই বা কী আর ক্রিয়ামূলকটাই বা কী? তা এই যে দুটো দৃষ্টিভঙ্গি রয়েছে, এই দুটো দৃষ্টিভঙ্গিকে যেমন ধরো বিভিন্ন রকম বিখ্যাত মানুষেরা কেউ সাবজেক্টিভ ভিউকে, কেউ আবার অবজেক্টিভ ভিউকে সমর্থন করেছেন। যদি প্রথমে সাবজেক্টিভ ভিউয়ের কথাই বলি, তো সাবজেক্টিভ ভিউকে সমর্থন করেছে বলতে পারি, তোমরা পেন দিয়ে লিখে নিতে পারো নিজেদের খাতায়, যে সমর্থন করেছেন ডিকিনসন, হুইটলিসে, হার্টসন, হেটনার, এরা সমর্থন করেছে। সাবজেক্টিভ ভিউটা ঠিক কী? সাবজেক্টিভ ভিউ বা যে বিষয়গত দৃষ্টিভঙ্গি অনুযায়ী অঞ্চলকে বোঝানো হচ্ছে যে অঞ্চল মানে একটা বিশেষ অর্থনৈতিক এলাকা, ঠিক আছে, যার অনেকগুলো ছোট ছোট পার্ট আছে। একটা দেশ, সেটা একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং তার অনেকগুলো ছোট ছোট সাব ডিভিশন আছে, ঠিক আছে, এটাকে আমরা সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গিতে দেখছি। অন্যদিকে অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি বা ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গিতে আমরা কি দেখতে পাবো? এই দৃষ্টিভঙ্গির প্রথম আমি জানিয়ে রাখি অনুগামী কারা ছিলেন। অনুগামীরা ছিলেন হচ্ছেন হাওয়ার্ডসন, ঠিক আছে, এবং ভিদাল দা লাব্লাসে, আরও অনেকে ছিলেন। এখানে মনে করা হচ্ছে যে অঞ্চল হচ্ছে কি না একটা বিশেষ এলাকা, কোনো অর্থনীতি বা কোনো কিছুর রেসপেক্টে কিন্তু বলেনি, একটা বিশেষ এলাকা যেটার মধ্যে যার একটা নিজস্ব স্বতন্ত্রতা আছে। অঞ্চল একটা বিশেষ এলাকা যার একটা নিজস্ব স্বতন্ত্রতা আছে, এবং অঞ্চলের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কাকে দেখতে পারি না, আমরা অঞ্চলের পরিপ্রেক্ষিতে দেখতে পারি হচ্ছে স্পেসকে। স্পেস মানে যেটাকে আমরা দেশ বলি বা বৈশ্বিক ধারণা। তো অঞ্চলের রেসপেক্টে আমরা কাকে দেখব? অঞ্চলের রেসপেক্টে আমরা দেশকে দেখব। তাই এখানে বলা যায় যে বৈশ্বিক ধারণাটা অঞ্চলের ধারণার উপর ডিপেন্ডেবল। এখানে সেটাই তোমার ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে, ঠিক আছে। এই দু রকমের ধারণার সম্পর্কে দৃষ্টিভঙ্গির দ্বারা আমরা অঞ্চলকে আবার ব্যাখ্যা করতে পারি। পরের কনসেপ্ট হচ্ছে অঞ্চলের সীমানা নির্ধারণ। আগেই বলেছি অঞ্চলের একটা নির্দিষ্ট সীমানা থাকে যা ওই অঞ্চলকে অন্য অঞ্চল থেকে আলাদা করে। তো এই সীমানা নির্ধারণের জন্য আমাদের অঞ্চলকে কতগুলো ছোট ছোট এককে ভাগ করতে হবে বা ইউনিটে ভাগ করতে হবে। যেমন দেখো কি কি একক হতে পারে। এক হচ্ছে সমবৈশিষ্ট্য, এইমাত্র হোমোজিনিয়াস বলছিলাম, এই সমবৈশিষ্ট্য সম্পন্ন মানেই হচ্ছে হোমোজিনিয়াস। তারপরে হচ্ছে কেন্দ্রীয় বা যেটাকে আমরা বলি নোডাল, এবং ক্রিয়ামূলক যেটাকে আমরা বলতে পারি ফাংশনাল। আরেকটা কি রয়েছে? বিশেষ উদ্দেশ্যে গঠিত, যেটাকে আমরা বলতে পারি অ্যাডহক রিজিয়ন। এই অ্যাডহক রিজিয়নের কনসেপ্ট কিন্তু বেশ ইম্পর্টেন্ট কনসেপ্ট।
ঠিক আছে, এটাকে 4 নম্বরের কনসেপ্ট হিসেবে পরে আমরা আলোচনা করব। তো অ্যাডহক রিজন 2 নম্বরেও আসতে পারে, 4 নম্বরেও আসতে পারে। 4 মার্কসের জন্য তৈরি করে রাখাটাই ভালো। তো সেক্ষেত্রে অ্যাডহক রিজনের কনসেপ্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্যে গঠিত হয়। আচ্ছা, সমবৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলকে দেখো 3টে ভাগে ভাগ করা যায়। একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, যে কোনো একটা বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য মিলে একটি বৈশিষ্ট্যকে, আমি ইংলিশ টার্মগুলো বলছি, সিঙ্গেল ফিচার, তোমরা ইংলিশ টার্মগুলো লিখলে আরও ভালো হবে। বহুমুখী বৈশিষ্ট্য, মাল্টিপল ফিচার বা মাল্টি ফিচার্স। কম্পেজ অঞ্চলকে কম্পেজ অঞ্চলই বলে। কেন্দ্রীয় বা নোডাল বা ফাংশনাল রিজনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেট্রোপলিটন বা মহানগরিক অঞ্চল, একটা হচ্ছে অ্যাক্সিয়াল অথবা অক্ষীয় অঞ্চল। আর এই যে অ্যাডহক রিজিয়ন, এর 3টে ভাগ আছে। কি কি 3টে ভাগ আছে? একটা হচ্ছে অন্তর্বর্তী বা ট্রানজিশনাল ডিপ্রেসড অঞ্চল বা নিম্নভূমি, যার উচ্চতা কম, এরম কোনো অঞ্চল। আর একটা হচ্ছে নদী উপত্যকা অথবা রিভার ভ্যালি রিজিয়ন। তো একটা বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য, এগুলোর মানে কি? একটা সম বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজিনিয়াস অঞ্চল হতে পারে, হয়তো ধরো একটা শুধু পার্বত্য বা একটা ভূপ্রকৃতির পরিপ্রেক্ষিতে ভাগ করলো, একটাই বৈশিষ্ট্য কিন্তু একটাই বেসে ভাগ করলো, সেটা একটা বৈশিষ্ট্য সম্পন্ন। যেমন ধরো প্রাকৃতিক অঞ্চল, এখানে 3টে ভাগ আছে, প্রাকৃতিক, অর্থনৈতিক, আর একটা কি হবে, সাংস্কৃতিক। প্রাকৃতিক মানে শুধু ভূপ্রকৃতির ভিত্তিতে ভাগ করছে, শুধু মাটির ভিত্তিতে ভাগ করছে, শুধু ধরো তোমার ভেজিটেশনের ভিত্তিতে ভাগ করছে সেইগুলো। অর্থনৈতিক মানে ধরো শুধুমাত্র একই রকম যাদের পেশা, একই রকম ধরো কৃষি উৎপাদক অঞ্চল বা একই রকম ধরো শিল্প সমাজ, এরকম। সাংস্কৃতিক একই রকম ধরো যে সমস্ত মানুষের জীবন রুচি, পছন্দ বা তাদের রিচুয়ালস, এগুলো। তাহলে এরকম একটা একটা বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন ভাগ করে, তখন তাকে এক বৈশিষ্ট্য সম্পন্ন সমবৈশিষ্ট্য অঞ্চল। এটা প্রত্যেকে কিন্তু এদের একটা বৈশিষ্ট্য হলেও সেই একটা বৈশিষ্ট্য কিন্তু একই রকম হতে হবে। তারপরে হচ্ছে বহুমুখী বৈশিষ্ট্য, যেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, পরিকল্পনা অঞ্চল বা প্ল্যানিং রিজিয়ন। আর একটা যেটা হতে পারে, সেটা তোমার হতে পারে গিয়ে অন্যান্য, সেটা তোমার প্ল্যানিং রিজিয়ন জানোই, প্ল্যানিং রিজিয়ন বা পরিকল্পনা, যেমন দামোদর ভ্যালি রিজিয়ন একটা পরিকল্পনা অঞ্চল, বহু রকম অনেক রকম উদ্দেশ্য নিয়ে প্ল্যানিং রিজিয়ন গঠিত হতে পারে। আর অন্যান্য হতে পারে কোনো রিসোর্স রিজিয়ন, কোনো যেখানে সম্পদ আছে, বিভিন্ন রকম সম্পদ পাওয়া যায়, এরকম কোনো অঞ্চল হতে পারে। আর কম্পেজ রিজিয়ন আর একটা ধারণা আছে। কম্পেজ রিজনও কিন্তু এক রকমের সমবৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল, কিন্তু এর সাথে একটু তফাৎ আছে। কীরকম? ধরো একটা অঞ্চল আমি নাম দিলাম এ, একটা নাম দিলাম বি, একটা নাম দিলাম সি। এই অঞ্চলটা ধরো তোমার হচ্ছে টোপোগ্রাফির ভিত্তিতে ভাগ করেছি বা ভূপ্রকৃতির ভিত্তিতে ভাগ করেছি। বি অঞ্চলটাকে ধরো আমি ভেজিটেশনের ভিত্তিতে ভাগ করছি। সি অঞ্চলটাকে আমি ধরো ভাগ করছি তাদের অকুপেশন বা বলতে পারো পেশার ভিত্তিতে। তাহলে দেখো, বোঝো, মানুষের যে টোপোগ্রাফি বা ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতির ওপর ডিপেন্ড করছে ভেজিটেশন বা কোন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ জলবায়ুর উপরই মেনলি ডিপেন্ড করে, তবে ভূপ্রকৃতির উপরও ডিপেন্ড করে। আচ্ছা, এই ভূপ্রকৃতি আর ধরো টোপোগ্রাফি বা তোমাদের ভূপ্রকৃতি আর ধরো ভেজিটেশন, এগুলোর উপর কিন্তু আমার মানুষের অকুপেশন ডিপেন্ড করছে। তাহলে দেখবে, ধরো পার্বত্য অঞ্চল, আমি পার্বত্য অঞ্চলকে যদি ধরি, পার্বত্য অঞ্চলে আমরা জানি বেশিরভাগ সময় তোমার কি দেখা যায়, নিরক্ষীয় অরণ্য দেখা যায়, নিরক্ষীয় চিরহরিত অরণ্য, অথবা কিছু কিছু সময় পর্ণমোচীয় গাছ দেখতে পাই। তো এবং সেখানকার যে পার্বত্য অঞ্চলের মানুষ, তারা কিন্তু খুব কঠোর পরিশ্রমী হয়। এবং এর সাথে ক্লাইমেটটাও যদি জড়িয়ে নিই, তাহলে আমরা কি দেখতে পাবো, যে এখানকার জলবায়ু এত বেশি মনোরম, সেখানে মানুষ কঠোর পরিশ্রমী হতে মানুষকে উদ্যমী করে তোলে। ভূপ্রকৃতি খুব উঁচু নিচু, সেই জন্য মানুষ কঠোর পরিশ্রমে আরও বেশি উদ্যমী হয়। ছোটো থেকেই তারা চড়াই উতরাইতে কাজ করে অভ্যস্ত হচ্ছে। তাহলে দেখো, এবং ভেজিটেশন, সেখান থেকে তারা হয়তো কিছু আহরণ করে নিজেদের জীবিকার সম্পাদন করতে পারে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এরা প্রত্যেকে কিন্তু এক একটা সমবৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল, কিন্তু প্রত্যেকের সাথে আন্তঃসম্পর্কযুক্ত। এটাই প্রথম হুইটলিসে এই কম্পেজ রিজনের কথা বলেন। এইটাই হচ্ছে কম্পেজ রিজন, যে সমবৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল কিন্তু প্রত্যেকের সাথে আন্তঃসম্পর্কিত। আশা করি তোমাদের এই ধারণা এখন ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, কেন্দ্রীয় বা ক্রিয়ামূলক অঞ্চল, এর দুটো ভাগ আছে। কেন্দ্রীয় বা ক্রিয়ামূলক অঞ্চল হচ্ছে, যেটাকে আমরা অনেক সময় নোডাল রিজন বলি। নোড মানে হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন। কোনো একটা রাজ্য, কোনো একটা শহর বা কোনো একটা জেলার যেখানে সব কিছু পাওয়া যায়, সব কিছু অ্যাভেলেবেল, সেটা হচ্ছে সেন্ট্রাল অফ অ্যাট্রাকশন, তাকে আমরা অনেক সময় নোডাল রিজন বলি। তো নোড
এটা আবার ফাংশনাল রিজনও বলি, কারণ এই যে নোটকে আমি বলছি বা সব কিছু অ্যাভেলেবেল বলছি কিসের ভিত্তিতে, এর কার্যকারিতার ভিত্তিতে। এর সমস্ত কাজের জন্য এই অঞ্চলটা দেখবে, যেমন ধরো কলকাতা শহর, কলকাতা এটা একটা নোডাল রিজন, ওয়েস্ট বেঙ্গল বা ইস্টার্ন ইন্ডিয়া নোডাল রিজন। এই অঞ্চলটা কিন্তু তার কার্যকলাপের জন্য পৃথিবীর বা ভারতের বা পূর্ব ভারতের সব অঞ্চলের সাথে আন্তঃসম্পর্কিত, ইন্টারলিঙ্কড। বিহার বলো, ঝাড়খণ্ড বলো, বা আসাম বলো, বাংলাদেশ বলো, কিংবা আমি বলতে পারি পশ্চিমবঙ্গের নিজেরই সব জায়গার সাথে আন্তঃসম্পর্কিত। এর নিজের সেন্ট্রালিটি দেখাচ্ছে, এবং এর কেন সেন্ট্রালিটি দেখাচ্ছে, এর ফাংশনেবিলিটির জন্য। তা সেরকম আমি ভাগ করতে পারি মহানাগরিক অঞ্চল ও ক্ষীয় অঞ্চল, এই দুটো অঞ্চলকে ভাগ করা যায়। তারপরে হচ্ছে বিশেষ উদ্দেশ্যে গঠিত অঞ্চল, হচ্ছে অ্যাডহক রিজন। অ্যাডহক রিজন হচ্ছে কেন গঠিত হয়, অ্যাডহক রিজন গঠিত হয় কোনো বিশেষ রেমিডিয়াল পারপাসে। কোনো একটা অঞ্চল, ধরো নদী উপত্যকা অঞ্চল, কিংবা কোনো পাহাড় বা মালভূমির কোনো বর্ডার এরিয়া, বা কোনো দুটো দেশের মধ্যবর্তী কোনো বর্ডার এরিয়া, সেখানে যদি কোনো রকম সমস্যা হয়, সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য একটা একরকম প্ল্যানিংই আর কি, কিন্তু বিশেষ রেমিডিয়াল পারপাসে কিন্তু এটা গঠিত হয় অ্যাডহক রিজিয়ন। এবং এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের জন্য অনেক সময় প্রশাসনিক কাজেও গঠিত হতে পারে। এটা মানে নিজে নিজে গঠিত হয় না, মানুষের কর্তৃক গঠিত, মানুষ নিজে গঠন করে বিভিন্ন রকমের সমস্যা সমাধান বা বিশেষ কোনো পরিকল্পনা তাকে তাকে রূপায়িত করবে, বাস্তবায়িত করবে, সেই উদ্দেশ্য কিন্তু গঠিত হতে পারে। আশা করি তোমাদের এই যে অঞ্চলে যে সীমানা নির্ধারণের একক, এগুলো তোমাদের ধারণা একদমই পরিষ্কার হয়েছে। যদি পরিষ্কার না হয়ে থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে কমেন্ট সেকশানে। আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা অঞ্চলের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব, এবং যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশানে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সর্বোপরি সবাই তোমরা খুব ভালো থেকো। টাটা।